কিছুদিন পর বাজারে আসছে আমার দেশ। আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম আমার দেশের ব্যাপারে কিছু আলাপ করব। আমার দেশ আসলে কিভাবে আসছে, কতটা শক্তি নিয়ে আসছে, আর আমাদের পাঠকের কাছে কতটা গ্রহণযোগ্য হবে। পাঠকের কাছে আমার দেশ গ্রহণযোগ্য হবে, আমার দেশের সংবাদ নির্ভরযোগ্য হবে এবং আমার দেশ সঠিক সংবাদটা পরিবেশন করবে। তবে পাঠকের ঘরে ঘরে আমার দেশ কতটা থাকবে এটা নিয়ে সন্দেহ আছে। পাঠক মূলত যে কোনো সংবাদপত্র অথবা যে কোনো গণমাধ্যমের কাছ থেকে আশা করে সত্য সংবাদ, কিন্তু তারা আরও একটা বিষয় আশা করে যেটা হয়তো অনেক পাঠক নিজেরাই বুঝতে পারে না। সেটা হলো সংবাদপত্র অথবা যে কোনো গণমাধ্যমের মেকআপ গেট আপের বিষয়গুলো, সেগুলো পড়তে কতটা আরাম, ভাষার গাঁথুনির শক্তিমত্তা, সেই বিষয়গুলো কিন্তু পাঠক অনেক সময় ব্যাখ্যা করতে পারে না। কিন্তু যে সংবাদপত্রটার এই ধরনের শক্তি থাকে সেই সংবাদপত্রকেই পাঠক গ্রহণ করে নেয়। আমি শঙ্কা করছি যে আমার দেশ হয়তো সেইভাবে আসতে পারবে না। সেটা কেন? এর কিছুটা ইঙ্গিত আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান নিজেই দিয়েছেন। তিনি জানিয়েছেন যে আমার দেশের অর্থনৈতিক সংকট রয়েছে, সেই সংকট আমার দেশে যারা বিনিয়োগ করছেন তাদের সামর্থ্যের সীমাবদ্ধতা রয়েছে এবং দীর্ঘদিন যাবৎ আমার দেশের প্রেস বন্ধ, সেই প্রেসটাকে এখন নতুন করে আবার চালিয়ে নিয়ে যাওয়ার সক্ষমতা তাদের নেই। তাছাড়া তিনি জানিয়েছেন এখন আমার দেশে যাদেরকে নিয়োগ করা হবে তাদেরকে যথাযথ সম্মানী যথাযথ স্যালারিটা দেওয়া হয়তো সম্ভব হবে না। তিনি অনেকটা খোলাখুলিভাবেই বলেছেন এখন আমার দেশের সাথে যারা কাজ করবে তাদেরকে অনেকটা ভলান্টিয়ারি কাজ করতে হবে। তিনি বলেছেন ভলান্টিয়ারি কাজ করতে হবে, কিন্তু তারা যে একেবারে ভলান্টিয়ারি কাজ করবে সেটা না। কিন্তু তার কথায় আমরা এই ইঙ্গিতটা পাচ্ছি তারা অনেকেই আমার দেশ এবং আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের দেশপ্রেমকে ভালোবেসে অনেক সংবাদকর্মী আমার দেশে কাজ করবেন। সেই ক্ষেত্রে সংবাদকর্মীরও অভাব তার হবে না এবং কিছুটা সময় হয়তো প্রাপ্য সম্মানী পাওয়ার সেই সময়টুকু হয়তো তারা আমার দেশকে দিবেন। কিন্তু একটা খুব সত্য কথা আছে, ভলান্টিয়ারি কাজ দিয়ে সাময়িক সমস্যা উতরে যাওয়া যায়, কিন্তু আপনি দীর্ঘমেয়াদী যখন একটা গোল নিয়ে সামনে আগাবেন তখন ভলান্টিয়ারি কাজ দিয়ে সেটা হবে না। এটা তো একটা পেশা, এটা তো শখের কাজ না। সাংবাদিকদের একরকম 24 ঘন্টা ডিউটি। আমার দেশ তাদেরকে স্যালারি দিবে, তাদের পরিবার চলার মতোই দিবে, কিন্তু একজন লোক যতটা দক্ষতা রাখেন ততটা স্যালারি যদি তিনি না পান বা সেটা অনিয়মিত হয় তাহলে কিন্তু তার কাজে খামতি পড়বে। এটা আমার দেশের একটা বড় সংকট। এছাড়া আরো একটা সংকটের কথা আমি বলবো, সেটা হলো কেবল রিপোর্টিং নির্ভরতা। আমরা কিন্তু অনেকেই সে বিষয়গুলোকে ধরতে পারি না। মাহমুদুর রহমান একজন দক্ষ সম্পাদক এবং তিনি দেশপ্রেমী। তিনি এই বিষয়গুলো জানেন না বোঝেন না সেটা আমি বলবো না, তিনি জানেন, অবশ্যই বোঝেন। আমি মাহমুদুর রহমানের উদাহরণ না টেনে অন্য কোনো একজন সংবাদপত্রে যারা বিনিয়োগ করতে চান তাদের অনেকের ধারণা কেবল একটা শক্ত রিপোর্টিং টিম গঠন করলেই হয়তো সংবাদপত্রটা পাঠকের কাছে গ্রহণযোগ্যতা হবে। কিন্তু একটা শক্ত রিপোর্টিং টিমই সংবাদপত্রকে পাঠকের কাছে গ্রহণযোগ্য করে তুলতে পারে না বা পাঠকের কাছে সংবাদটাকে সুখাদ্য হিসেবে উপস্থাপন করতে পারে না। সংবাদপত্রের নেপথ্য নায়ক যাদেরকে বলা হয় সেটা হলো সাব এডিটর। আপনাকে প্রথমেই একটা শক্ত সাব এডিটর টিম গঠন করতে হবে, অর্থাৎ রিপোর্টাররা যখন বাইরে থেকে সংবাদ সংগ্রহ করবে, সংবাদ সংগ্রহ করে আসার পর যখন ডেস্কে তার রিপোর্টটা জমা দিবে তারপর সেটা চলে যায় সাব এডিটরদের হাতে। সাব এডিটররা সেই সংবাদটার গঠন দেখে সেই সংবাদটা পড়ে, সেই সংবাদটা সম্পাদনা করে, শিরোনাম ঠিক করে এবং শেষ পর্যন্ত সেই সংবাদটা মেকআপ রুমে গিয়ে সংবাদটা ট্রিটমেন্ট কেমন হবে, কোন জায়গায় সংবাদটা বসবে, কত কলামে বসবে এবং এর ফন্ট সাইজ কত হবে, এই সব সিদ্ধান্তগুলো সাব এডিটররাই নিয়ে থাকেন। এবং রিপোর্টার এবং সাব এডিটর এই দুইটা টিমকে তদারকি করেন একজন বার্তা সম্পাদক। তো আমাদের দেশের অধিকাংশ রিপোর্টারদেরই ভাষার শৈলী ততটা থাকে না। আমি সবার কথা বলছি না, কোনো দক্ষ একজন রিপোর্টার ভালো ভাষায় তার প্রতিবেদন তিনি তৈরি করতে পারেন, তিনি আমার কথা শুনে মন খারাপ করবেন না। আমি গড়পড়তা যেটা দেখেছি, আমি একজন সংবাদকর্মী হিসেবে আমার অভিজ্ঞতা থেকে বলছি যে তারা
হয়তো মাঠ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য তুলে নিয়ে আসেন, কিন্তু সেই তথ্যগুলোকে ভালো রান্না বান্না করার কাজটা কিন্তু সাব এডিটররা করেন। সংবাদপত্রে যারা বিনিয়োগ করতে চান বা যারা বিনিয়োগ করেন, তাদের কিন্তু ধারণা একটা শক্তিশালী রিপোর্টার টিম গঠন করলে সংবাদপত্রটা হয়তো উতরে যাবে। অবশ্য বাইরে থেকে সাব এডিটরদের কাজগুলো খুব একটা দেখাও যায় না, খুব একটা বোঝাও যায় না। একজন রিপোর্টার যখন রিপোর্ট করেন, সাব এডিটর যখন সেটাকে সঠিকভাবে রান্না বান্না করে প্রেজেন্ট করেন, সাব এডিটর তো নেপথ্য নায়ক, নেপথ্য থেকে এই কাজগুলো করেন। তারপর ওই রিপোর্টারের নামে সংবাদটা যখন ছাপা হয়, তখন পাঠকও ভাবেন যে এই সবটা কাজ রিপোর্টারেরই কাজ। তাহলে সাব এডিটর টিমটা শক্তিশালী করা গুরুত্ব রাখে। এটা কখন সম্ভব হয়? যখন আপনার লোকবলের কোনো কমতি থাকে না এবং ডেস্কে যথেষ্ট পরিমাণ লোক থাকে এবং দক্ষ লোক থাকে। ইদানিংকালে আপনি দেখবেন অনেক সংবাদপত্রে সাব এডিটরদের মধ্যেও ভাষার শৈলীটা সেভাবে দেখা যায় না, অনেকটা যেন তেন ভাবে তারা কাজ করে সেটা ছেড়ে দেন। অনেক সময় দেখা যায় রিপোর্টার সঠিক রিপোর্ট জমা দিয়েছেন, কিন্তু সাব এডিটর সেটা আরো দুর্বল করে সেটা প্রেজেন্ট করে দিচ্ছেন। এটা কেন হচ্ছে? যারা সংবাদপত্রে বিনিয়োগ করছেন তারা ভাবছেন যে একজন সিনিয়র এবং একজন দক্ষ সাংবাদিককে আপনি যদি চাকরিতে রাখেন, তাহলে তাকে আপনার হয়তো বেতন দিতে হচ্ছে 1 লাখ টাকা। সেই জায়গায় তারা হিসাব করেন যে আমি যদি 20,000 টাকা বেতনে নতুন 5 জন সাব এডিটর নিতে পারি ওই 1 লাখ টাকা দিয়ে, তাহলে ওই দক্ষ সাংবাদিকের একজন সাংবাদিকের তো আমার দরকার হয় না। আমি নতুনদের আনার বিরোধিতা করছি না, কিন্তু আমি বলছি অবশ্যই নতুনদেরকে যখন আনবেন তখন ডেস্কে বসানোর আগে প্রতিটা সংবাদপত্রের যেটা করা দরকার সেটা হলো অন্তত 3 মাসের একটা প্রশিক্ষণ দেওয়া। অবশ্যই আপনার ডেস্কে অদক্ষ কোনো সাব এডিটর থাকবেন। আমি বলছিলাম আমার দেশের কথা, আমার মনে হচ্ছে না যে আমার দেশ এতটা করতে পারবে। আবার ভলেন্টিয়ারি সার্ভিস করতে আমার দেশের প্রতি অনেকের ভালোবাসা আছে, সেই ভালোবাসার থেকে অনেকে আসবেন, তাদের ভালোবাসার প্রতি অবশ্যই আমার শ্রদ্ধা আছে, কিন্তু আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে অবশ্যই সেটাও বিবেচনা করতে হবে তাদের দক্ষতা আসলে কতটা রয়েছে। আবার আপনি যাকে ভালোবাসেন, আপনার প্রতিষ্ঠানের প্রতি যার ভালোবাসা আছে, তিনি যদি দক্ষ না হন তাহলে তাকে অবশ্যই আপনি দক্ষ করে নিতে পারেন। আমি আরো একটা পরামর্শ দেব আমার দেশ সম্পাদককে, আপনি পত্রিকাটা শুরু করার আগেই খুব শক্তিশালী একটা স্টাইল শিট তৈরি করেন। যে স্টাইল শিটের প্রেক্ষিতে আপনি একটা সফটওয়্যারও ডেভেলপ করতে পারেন। স্টাইল শিট কিন্তু একটা সংবাদপত্রের জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনি একবার গ্রেফতার লিখবেন, একবার গ্রেফতার লিখবেন, সেটা হয় না। তো এই বিষয়ে অবশ্যই আমাদের সম্পাদক খুব সচেতন আছেন। তারপরেও আমি বলছি একটা শক্তিশালী স্টাইল শিট করতে হবে। আবার সফটওয়্যার ডেভেলপ করতে গেলে অনেক ক্ষেত্রে ধরেন জলকে পানি লিখতে হবে, সব ক্ষেত্রে আবার জল পানি না হয়ে যায়, অটো কারেকশন না হয়ে যায়, সেই দিকটাও বিবেচনা রাখতে হবে। যেমন যদি জলধি লিখতে যান তারপর এটা যদি হয়ে যায় পানিধি, সেটা নিশ্চয়ই ভালো হবে না। আমার দেশের সবচেয়ে আলোচিত, শুধু আমার দেশের না, বাংলাদেশের সবচেয়ে আলোচিত শিরোনাম আছে। ফেসিবাদের প্রথম পদধ্বনি শাহবাগ থেকে যখন শোনা গিয়েছিল, তখন আমার দেশ একটা ব্যানার হেডিং করেছিল শাহবাগে ফেসিবাদের পদধ্বনি। এই শিরোনামটা যদি আরেকটু ভালোভাবে, আরেকটু স্মুথ ভাবে করতেন, যদি আপনি দিতেন যে ফেসিবাদের আওয়াজ, আমার তো মনে হয় এটা খুব স্লিম এবং খুব স্মার্ট একটা শিরোনাম হতো। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। আমার দেশ এখন বাংলাদেশের ভয়েস হবে, এমনটাই বাংলাদেশের মানুষ আশা করে, এবং আমার দেশের প্রতি মানুষের আশা আধিপত্যবাদ বিরোধী আওয়াজগুলো আমার দেশই তুলবে। আমি জানি আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের আন্তরিকতা রয়েছে, তিনি সেইভাবে গুছিয়েই পত্রিকাটিকে নিয়ে আসার চেষ্টা করবেন এবং অর্থনৈতিক সংকট কাটানোর জন্য আমি আশা রাখবো বাংলাদেশের ব্যবসায়ীরা মাহমুদুর রহমানের পাশে দাঁড়াবেন, রাজনৈতিক দলগুলো মাহমুদুর রহমানের পাশে দাঁড়াবেন। আর যদি কেউ পাশে নাও দাঁড়ায়, তাহলে আমি মাহমুদ ভাইকে অনুরোধ করব আপনি ক্রাউড ফান্ডিং করেন। বাংলাদেশের মানুষ আমার দেশকে ভালোবাসে, বাংলাদেশকে ভালোবাসে। মানুষ চায় ভারতীয় আধিপত্যবাদ বিরোধী একটা শক্তিশালী গণমাধ্যম দাঁড়িয়ে যাক। আপনি যদি ক্রাউড ফান্ডিং এর ঘোষণা দেন, আমার বিশ্বাস দেশ বিদেশ থেকে অনেকে আপনাকে ফান্ডিং করতে গিয়ে আসবে। আমি কথা দিচ্ছি, আমার সামর্থ্য অনুযায়ী আমিও ফান্ডিং করব। সবাইকে ধন্যবাদ।